আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তো চলো এই প্রক্রিয়াটা গোটাটাই আমরা শিখবো এবং সেটা স্ট্রাকচার দেখে দেখে যে কীভাবে কী ধরনের চেঞ্জ হচ্ছে, কোন এনজাইম কাজ করছে। তো চলো ক্লাস শুরু হচ্ছে। তো মনে রাখবে গ্লাইকোলাইসিস কথাটা সম্বন্ধে আমরা আগে জানি কি জিনিস এটা। আবার কি আমরা প্রথমে যেটা নিয়ে শিখবো সেটা হচ্ছে গ্লাইকোলাইসিসটা কি। গ্লাইকোলাইসিস মনে রাখবে আগে এই কথাটার মানেটা বুঝি আমরা। এখানে দুটো কথা আছে, গ্লাইকো আর একটা হচ্ছে লাইসিস। গ্লাইকো GLYKY গ্লাইকিস কথার থেকে এসেছে। এই কথাটার মানে হচ্ছে সুইট বা মিষ্টি। এবং আরেকটা কথা কি আছে, লাইসিস। এই লাইসিস কথাটার মানে হচ্ছে ভাঙা, কোনো কিছু ভাঙছে, কি স্প্লিটিং বা ভাঙা। আচ্ছা, এখানে কি ভাঙছে? কোনো সুইট বস্তু ভাঙছে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটায় যে সুইট বস্তুটা ভাঙে সেটা কি? সেটা হচ্ছে আমাদের গ্লুকোজ, মনোস্যাকারাইড একটা, তাই না? এই এক অণু গ্লুকোজ আমাদের ভেঙে দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। পাইরুভিক অ্যাসিড আমরা পাবো, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে আমরা কি পাবো সেটা আস্তে আস্তে দেখছি। এবার আমরা দেখে নিই যে গ্লাইকোলাইসিসটা কোথায় হয়। কোথায় হয় গ্লাইকোলাইসিস? গ্লাইকোলাইসিসের স্থান, আচ্ছা কোথায় হয় এটা? আমাদের কোষের মধ্যে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সাইটোপ্লাজমের মধ্যে হয়। সাইটোপ্লাজম মানে এটা যদি একটা কোষ হয়, কোষের মধ্যে অনেক অঙ্গাণু হচ্ছে, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, এবং তার মধ্যে কোথায় এই যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের মধ্যে আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হয়। মনে রাখবে গ্লাইকোলাইসিস অক্সিজেনের উপস্থিতিতেও হয়, আবার অনুপস্থিতিতেও হয়। পরীক্ষায় যদি এসে সবাত শোষণ এবং অবাত শোষণের মধ্যে কমন কি জিনিস, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। দুই জায়গায় হয়। এবার আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সম্বন্ধে আসবো ধাপে ধাপে। চলে আসো। কি কি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার টোটাল 10টা ধাপ আছে। 10টা ধাপের মধ্যে পাঁচটা ভাগে বিভক্ত। মানে প্রথম 5টা এক ধরনের রিয়াকশন দেখা যায়, পরের 5টা আরেক ধরনের। আমাদের গ্লাইকোলাইসিসের প্রথম 5টা 1 থেকে 5 নাম্বার স্টেপকে বলা হয় আমাদের, এটা একটু বড় করে আঁকি আমি, কি বললাম, 1 থেকে 5 নাম্বার, ধাপ নাম্বার 1 থেকে 5 পর্যন্ত কি বলা হয় এনার্জি ইনভেস্টমেন্ট স্টেজ, বা এটাকে আমরা বলি করি প্রিপারেটরি ফেজ। প্রিপারেটরি ফেজ বা প্রস্তুতি দশা। আর স্টেপ 6 থেকে শুরু করে 10 পর্যন্ত টোটাল 10টা রিঅ্যাকশন আছে আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, সেটাকে বলি আমরা পে অফ ফেজ। পে অফ ফেজ মানে এই জায়গায় আমরা কিছু একটা পাই। কি পাই? প্রিপারেটরি ফেজের মধ্যে আমাদের এটিপি খরচ হয়, আর এই পে অফ ফেজের মধ্যে আমাদের এটিপি এবং আরেকটা শক্তি জাতীয় মলিকুল যাকে আমরা বলি NADH, এটা আমরা পাই। কিন্তু আগে খরচ করতে হবে, তারপর আমরা পাবো। কোথায় পাবো, কিভাবে পাবো, আমরা আসছি। এবার কি বললাম, গ্লাইকোলাইসিসের শুরুটা কোথা থেকে হয়? স্টেপ নাম্বার 1, সেটা হচ্ছে গ্লুকোজ থেকে। এই আমরা গ্লুকোজের কাছে চলে গেলাম। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার প্রথম ধাপ নাম হচ্ছে গ্লুকোজ থেকে আমাদের তৈরি হয় গ্লুকোজ 6-ফসফেট, 6P আমরা শর্টকাটে লিখব। এবং এই প্রক্রিয়াটা করতে যে সাহায্য করবে উৎসেচকটা, তার নাম হচ্ছে হেক্সোকাইনেজ। কি নাম? হেক্সোকাইনেজ। কাইনেজ কথাটা যখনই দেখতে পাবে তার মানে হচ্ছে সে এটিপি ট্রান্সফার করছে। কাকে করছে? এটিপি ট্রান্সফার করছে এখানে, মানে খরচ হচ্ছে এই প্রক্রিয়াটাকে, মানে এটিপি থেকে এডিপিতে পরিণত হবে, কারণ একটা ফসফেট চলে আসবে। একটু বুঝিয়ে দিই এটিপির গঠনটা দিয়ে। এটা হচ্ছে তোমাদের রাইবো সুগার, তার সঙ্গে অ্যাডিনিন যুক্ত থাকে, আর এই পাশে H, আর এই পাশে কি থাকে CH2 ও একটা ফসফেট, দুইটা ফসফেট, তিনটা ফসফেট। এটা হচ্ছে এটিপির স্ট্রাকচার, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এইবার ট্রাই কেন বলি? কারণ এখানে দুটো জিনিস আমরা পড়বো, একটা হচ্ছে ট্রাই আর একটা পড়বে তোমরা ট্রিস। ট্রাই কথাটা মানে হচ্ছে এখানে ফসফেট গ্রুপগুলো পরস্পরের সঙ্গে যুক্ত আছে।
ফসফোঅ্যানাইড্রেট বন্ড দ্বারা একটা কার্বনের সঙ্গে। যখন ফসফেট গ্রুপগুলো পরস্পরযুক্ত থাকবে তখন তাকে বলে ট্রাই। আর ট্রিস বলবো মানে একটা কার্বনের সঙ্গে একটা ফসফেট গ্রুপ, আর একটা কার্বনের সঙ্গে একটা ফসফেট গ্রুপ, আর একটা কার্বনের সঙ্গে একটা ফসফেট গ্রুপ, তখন তোকে আমরা ট্রিস বলবো। ঠিক আছে, এবার চলো আমরা পরবর্তী ধাপগুলি দেখি। আমি একটু ক্যামেরাটা চেক করি যে ঠিক মতো চলছে কিনা। হ্যাঁ, ক্যামেরাটা আমাদের রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে, মাঝে মাঝে দেখে নিতে লাগে, না হলে রেকর্ডিং বন্ধ হয়ে গেলে বুঝতে পারি না। তো চলো, কি হলো তাহলে এখানে আমাদের এটিপি থেকে এবার একটা ফসফেট কোথায় চলে এসেছে, আমাদের গ্লুকোজের মধ্যে চলে এসেছে। তাহলে দুইটা ফসফেট থেকে গেল, এই স্ট্রাকচারটাকে আমরা বলছি অ্যাডিনোসিন ডাইফসফেট এটিপি, কারণ এখানে দুটো ফসফেট আছে, এই যে এটিপি। ঠিক আছে, এবার চলো নেক্সট। এইবার এই হেক্সোকাইনেজ উৎসেচকটা একা একা কাজ করতে পারে না, তার জন্য তার কিছু কোফ্যাক্টর দরকার। এই কোফ্যাক্টরটা কি, ম্যাগনেসিয়াম আয়ন Mg2+। স্টেপ 1 শেষ, এবার চলে আসো স্টেপ 2। স্টেপ 2 নাম কি, এবার গ্লুকোজটা আমাদের পরিণত হয় ফ্রুক্টোজে, ফ্রুক্টোজ 6 ফসফেট। এবং এই প্রক্রিয়াটায় যে উৎসেচকটা সাহায্য করে তার নাম কি, তার নাম হলো ফসফোগ্লুকো আইসোমারেজ। কি নাম, ফসফোগ্লুকো আইসোমারেজ। এবং মনে রাখবে এই বিক্রিয়াটা হয় উভমুখী। মনে রাখবে গ্লাইকোলাইসিসের 1, 3 আর হচ্ছে তোমার 1, 3 আর 7, এই তিনটা ধাপ হয় একমুখী, আর বাকি যে ধাপগুলো সেগুলো হয় উভমুখী। মানে এপাশ থেকে ওটা হতে পারে, আরেকটা কিছু ওটা হতে পারে। এক সেকেন্ড একটু, হ্যাঁ 1, 3 আর হচ্ছে তোমার আমি 7 বলে ফেললাম, একটু ভুল হয়েছে এই জায়গাটা, সরি তার জন্য। 1, 3 আর এখানে হবে 9, 10 নম্বর ধাপ এটা, 1, 3 আর 10। একদম ঠিক আছে। এবার 1, 3 আর 10 হচ্ছে একমুখী, বাকি সবগুলো, বাকি যেগুলো আছে বাকিগুলো হচ্ছে আমাদের উভমুখী। চলো এবার নেক্সট চলে আসি। তাহলে এটা ফ্রুক্টোজ 6 ফসফেটে আসলো, চলে আসলো। এবার নেক্সট ধাপ, এটা স্টেপ নাম্বার 1, এটা স্টেপ নাম্বার 2, এবার স্টেপ নাম্বার আমরা কোথাতে আসবো, 3তে আসবো। আসি 3তে, এইখানে আমাদের যে উৎসেচকটা স্টেপ নাম্বার 3 কি, 1, 3 এখানে হবে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। কি জিনিস, মানে ফ্রুক্টোজে দুটো কার্বনের সঙ্গে আমাদের হবে। এবার আমরা স্ট্রাকচারগুলো করতে করতে আসি। গ্লুকোজের স্ট্রাকচারটা করি, গ্লুকোজের স্ট্রাকচারটা কেমন দেখতে হয়, ঠিক এরকম। এখানে আমি তোমাদের সবগুলো স্ট্রাকচারই এঁকে দেখাবো না। পাশে এইচ, এই পাশে আমাদের কি গ্লুকোজের CHO গ্রুপ, পাশে এইচ OH, এখানে OH OH, আর এই পাশে হচ্ছে এইচ, এই পাশে কি এইচ, এই পাশে কি হবে CH2OH। এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। এইবার গ্লুকোজ 6 ফসফেটে কি হবে তাহলে, গ্লুকোজ 6 ফসফেটে আমাদের স্ট্রাকচারটা জাস্ট অল্প চেঞ্জ হয়ে যাবে, সব জায়গায় সেম থাকবে এটার মতোই, শুধু 6 নাম্বার কার্বনে CH2 ওর জায়গায় আমাদের একটা ফসফেট গ্রুপ অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। ফ্রুক্টোজের ক্ষেত্রে স্ট্রাকচারটা একটু আলাদা। এটা কেমন আমরা জানি, এরকম দেখতে হয় ফ্রুক্টোজ, যার এখানে CH2OH গ্রুপ থাকে, এখানে থাকে H, এখানে HOH, এখানে OH H, তারপর আমাদের আর কোথায় H, এখানে হচ্ছে CH2OP। এটা হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট স্ট্রাকচার। এরপরে আমরা যে স্ট্রাকচারটাতে আসবো সেটা কি, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটের, সেটার স্ট্রাকচারটা দেখি এবার কেমন হবে। এটার মতোই দেখতে, জাস্ট এই জায়গায় একটা ফসফেট যুক্ত হয়ে যাবে। একেই নিই, সবটা টোটালটা আঁকবো না। এখানে কি হবে তাহলে, CH2O
আর দুটো ফসফেট যুক্ত। এখানে আমি তোমাদের আগে বলেছি বিস কথাটা মানে কি, বিস কথা মানে হচ্ছে দুটো আলাদা কার্বনের সঙ্গে দুটো আলাদা ফসফেট গ্রুপ যুক্ত। আর যদি এটা বাইফসফেট হতো তাহলে দুটো ফসফেট পরস্পরের সঙ্গে যুক্ত এবং একটা কার্বনের সঙ্গে সেই যুক্ত থাকতে লাগতো। বোঝা গেল বাই আর বিসের মধ্যে ডিফারেন্সটা। ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। এবার এই স্টেপটাতে যে উৎসেচকটা সাহায্য করে সেটার নাম হলো কি, ফসফোফ্রুক্টোকাইনেজ। ফসফোফ্রুক্টোকাইনেজ। এটা একমুখী বিক্রিয়া। আমি বলেছি 1, 3 আর 10, এই জায়গায় একটু বলে যাচ্ছিল, আমার কনফিউজ হচ্ছিল, তাই আমি দেখে নিয়েছি। চলো এবার ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট চলে এসছে। কত নম্বর ধাপ গেল এটা? এটা গেল আমাদের 3 নম্বর ধাপ। এবার চলো আমরা 4 নম্বর ধাপে আসি। এটা উভমুখী হবে। 4 নম্বর ধাপে আমাদের ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটটা স্প্লিট হয়ে দুটো 3 কার্বন শর্করাতে পরিণত হয়। এটা কি? একটা নাম হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, গ্লিসারলডিহাইড 3 ফসফেট। আর এটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। একদম ঠিক লিখেছি? হ্যাঁ একদম ঠিক লিখেছি, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। মাঝে মাঝে একটু চেক করতে হয়, কারণ যদি কোথাও ভুল হয়ে যায় কনফিউশন হয়ে যায়। এরপরে চলো এই যে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটটা, এই যে এই ধাপটা বলে দিয়ে আগে, এই ধাপটা যে সাহায্য করে সেটার নাম হচ্ছে অ্যালডোলেস। অ্যালডোলেস উৎসেচক, এবং এর কাজ করার জন্য Zn2+ আয়ন খুবই দরকার। স্ট্রাকচারগুলো দেখলে তোমাদের বিষয়গুলো না ভালো করে ক্লিয়ার হবে, তাই স্ট্রাকচার দেখে দেখে পড়বে। এবার বই পরীক্ষার সময় লেখা দরকার নেই। এবার চলে আসি গ্লিসারলডিহাইড 3 ফসফেটের স্ট্রাকচারটাকে। কেমন দেখতে হয় গ্লিসারলডিহাইড 3 ফসফেট? এটা দেখতে হয় এমন, CH OH, এই পাশে CHO এবং এই পাশে CH2O CH2OP, এটা ফসফেট একটা করে। ডাইহাইড্রক্সি অ্যাসিটোনটা কেমন দেখতে হয়? এরকম, C++O বন্ড CH2OP, এই পাশে CH2OH। এটা হচ্ছে ট্রাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটের স্ট্রাকচার। এইবার এই যে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটটা হয়, এটা ইমিডিয়েটলি আবার গ্লিসারলডিহাইডে পরিণত হয়ে যায়। কিসে পরিণত হয়? এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 4, এটা হবে স্টেপ নাম্বার 5। কিসে পরিণত হয়? আবার গ্লিসারলডিহাইড, গ্লিসারলডিহাইড 3 ফসফেট। এবং এখানে যে উৎসেচকটা সাহায্য করে তার নাম হচ্ছে ট্রাইওস। ট্রাইওস কথার মানে হচ্ছে 3। এই 3 কার্বন, এগুলো হচ্ছে সব 3 কার্বন যুক্ত। এটা 6 কার্বন 6 কার্বন 6 কার্বন 6 কার্বন। ট্রাইওস ফসফেট আইসোমারেস, এই উৎসেচকটার সাহায্যে ওটা পরিণত হয়। বোঝা গেল? এই ধাপগুলোতে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, হ্যাঁ এই জায়গায় একটা জিনিস আমি ভুলে গেছি। কি? এই স্টেপেও আমাদের কি হয়, এক অণু এটিপি খরচা হয় এবং সেটা এডিপিতে পরিণত হয়, কারণ একটা ফসফেট এই দেখো 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয়ে যায়। এই যেটা, এটা হচ্ছে 1 নম্বর আর এটা হচ্ছে 6 নম্বর। তাহলে কি হলো আমাদের, কি কি খরচ হলো? 2 অণু এটিপি এই প্রথম আমাদের ধাপে খরচা হলো। এইবার আমরা পরের ধাপগুলোতে আসবো। আশা করি এটা বোঝা গেছে। পরের ধাপগুলো কোথায় করি? পরের ধাপগুলো আমি এই সাইডে করি। একটা বাউন্ডারি করে নিই, আর একটু এই পাশে চাপিয়ে পড়লে ভালো হতো। ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়ে যাবে আশা করি। এবার স্টেপ নাম্বার 5 পর্যন্ত হয়ে গেলো। এবার স্টেপ নাম্বার 6, আবার গ্লিসারলডিহাইড 3 ফসফেট। গ্লিসারলডিহাইড আমাদের 3 ফসফেট, কিন্তু গ্লিসারলডিহাইড 3 ফসফেট কটা? এই একটা, এই একটা, তাহলে 2 অণু গ্লিসারলডিহাইড 3 ফসফেট, তাই আমরা 2 দিয়ে গুণ করে দিব। ঠিক আছে। এরবার গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে আমাদের তৈরি হবে
1,3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, কি 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার এইটাতে সাহায্য করবে কি, এই বিক্রিয়াটায় আমাদের সাহায্য করে দিয়ে উৎসেচকটা, তার নাম হচ্ছে গ্লিসারল ডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজিনেস, এই উৎসেচকটা সাহায্য করে। এবং এই প্রক্রিয়ায় আমাদের কি হয়, এনএডির প্রয়োজন হয়। কত অণু? 2 অণু, এবং সেটা পরিণত হয় 2 অণু NADH, কারণ 2 অণু গ্লিসারলডিহাইড, তো 2 অণু NAD এবং 2 অণু NADH দরকার। তার সঙ্গে এই একটা ফসফেট তো আছে 3 নাম্বার, 1 নাম্বার কি আরেকটা ফসফেট আছে। এই ফসফেটটা ট্রান্সফার হয়, কিন্তু আগে কি ফসফেটগুলো ট্রান্সফার হচ্ছিল ATP থেকে, তো এইবার ফসফেটগুলো ট্রান্সফার হবে একটা অন্য যৌগ থেকে, যার নাম কি H2HPO4-। 2H, হ্যাঁ একদম ঠিক লিখেছি, হ্যাঁ 2HPO4 2-। এখানে একটু কনফিউশন হচ্ছে। ইনঅর্গানিক একটা ফসফেট থেকে আমাদের এই ফসফেট গ্রুপে ট্রান্সফার হবে, চলে আসলো 1,3 বিসফসফোগ্লিসারিক। কয় অণু তৈরি হলো? 2 অণু। 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডের স্ট্রাকচারটা করি। গ্লিসারলডিহাইডের স্ট্রাকচারটা মনে করবা, কেমন স্ট্রাকচারটা? এরকম CH ছিল, জাস্ট এই জায়গাটায় অ্যাসিডে পরিণত হয়ে গেল আমাদের, বাকি অ্যাজ ইট ইজ গ্লিসারলডিহাইডের মতো করেই দেখতে হবে। CH2OP। এবার এখানে কয়টা ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে? 2 অণু, এই পাশে একটা ফসফেট আর এইখানে আরেকটা ফসফেট, সরি OP। এটা হচ্ছে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডের স্ট্রাকচার। এবার চলো নেক্সট পার্টে আসি। এবার এই রিঅ্যাকশনটা কেমন হবে? উভমুখী। এর কত নাম্বার রিঅ্যাকশন? 6 নাম্বার। এবার আমরা আসবো 7 নাম্বার রিঅ্যাকশন, তার নাম কি? এবার একটা করে ফসফেট আমাদের পাঁচ চাই, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এবার 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। অনেক বই দেখবে 3 ফসফোগ্লিসারেট লেখা আছে, একই ব্যাপার। এই বিক্রিয়ায় কি হয় আমাদের? কি বললাম? ফসফেট বের হয়ে যায়। ফসফেটটা বের হয়ে কোথায় যায়? এই ADP আসে, এবং ADPর সঙ্গে আমাদের 2 অণু ADP আসবে এবং 2 অণু ATP তৈরি হবে। ATP মানে ওই যে এখানকার একটা করে ফসফেট, দুটো রিঅ্যাকশন, দুটো করে ফসফেট আছে এখানে, মানে দুটো মলিকিউল আছে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, সেখান থেকে দুটো ফসফেট গ্রুপ ADP তে ট্রান্সফার হয়ে গেল, এবং তারপরে 2 অণু আমাদের ATP তৈরি হলো। যখনই ATP তৈরি হয় কোনো বিক্রিয়ায়, এটাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, ঠিক আছে? এবং এই প্রক্রিয়াটায় যে উৎসেচকটা সাহায্য করে তার নাম কি? ফসফোগ্লিসারেট কাইনেজ। ফসফোগ্লিসারেট কাইনেজ। কাইনেজ মানে কি বলছিলাম? ATP ট্রান্সফার করে। এটা কত নাম্বার ধাপ? 7 নাম্বার। এইবার আমাদের যে ধাপে আসবো সেটা হচ্ছে, এটার স্ট্রাকচারটা আমরা একবার দেখে নিই কেমন। 3 ফসফোগ্লিসারিক, আগেরটার মতোই CH, একটু নিচে করি, CH OH, এখানে C ডবল বন্ড O, এখান থেকে O মাইনাস, ফসফেটটা বের হয়ে গেল, এখান থেকে CH2O, একটা ফসফেট থাকবে, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 নাম্বার কার্বন, এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বনের ফসফেট গ্রুপ। এইবার 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমাদের কি হবে? নতুন কম্পাউন্ড তৈরি হবে, যার নাম হচ্ছে আমাদের 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। এটা উভমুখী বিক্রিয়া। এখানে যে উৎসেচকটা সাহায্য করবে তার নাম হচ্ছে ফসফোগ্লিসারেট মিউটেস। ফসফোগ্লিসারেট মিউটেস। এবং এই প্রক্রিয়ায় কি হবে আমাদের? দেখি কি হয়। ফসফোগ্লিসারিক অ্যাসিডে কি করবে এই কাজটা? 2 ফসফোগ্লিসারেটে পরিণত করবে। কেমন করে? আগে এখানে কি ছিল? H ছিল,
এবার আমরা করি সি ডবল বন্ড ও মাইনাস বন্ড CH2 বন্ড OH। এইবার তাহলে আমাদের এটা কোথায় চলে গেল, এইখানে ও পি, 2 ফসফো 2 নাম্বার কার্বন পজিশনে আমাদের ফসফেট গ্রুপটা চলে গেল। এইবার নেক্সট রিঅ্যাকশন নাম কি, এটা কত নাম্বার ধাপ গেল, 7, এটা হচ্ছে 8 নাম্বার ধাপ গেল। এবার আসবে আমাদের 9 নাম্বার ধাপ, এটা অভিমুখী। 9 নাম্বার ধাপে কি হবে, 9 নাম্বার ধাপে আমাদের জল বেরিয়ে যাবে কোথা থেকে, এই একটা H আর এখানকার একটা OH থেকে জল বেরিয়ে যাবে। কয় অণু, কারণ এগুলো কম্পাউন্ডগুলো প্রত্যেকটাই তৈরি হচ্ছে 2 অণু করে, তাই 2 অণু জল আমাদের বেরিয়ে যাবে, 2 অণু জল। আর এখান থেকে একটা বের হচ্ছে, এরকম কম্পাউন্ড কয়টা আছে, 2টা, তাই 2টা থেকে 2 অণু জল বেরিয়ে গেল। কেমন হবে দেখতে স্ট্রাকচার, এবার স্ট্রাকচারটার নাম কি, ফসফোএনল পাইরুভেট। ফসফোএনল পাইরুভেট। ফসফোএনল পাইরুভেট কয়টা তৈরি হবে, 2টা। স্ট্রাকচারটা কেমন ফসফোএনল পাইরুভেটের, এমন দেখো, সি এখান থেকে ফসফোএনল পাইরুভেট, তো এখানে কি হবে আমাদের ওপি, এখানে সি ডবল বন্ড ও মাইনাস, এখান থেকে ডবল বন্ড তৈরি হয়ে যাবে এবং এখানে তৈরি হবে CH2। এটা হচ্ছে ফসফোএনল পাইরুভেটের স্ট্রাকচার। এবার হচ্ছে লাস্ট আমাদের ধাপ, সেটা কি, এই জায়গাটা ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। চলো নেক্সট ধাপে আসি আমরা, লাস্ট ধাপ বা 10 নম্বর ধাপ আমাদের। এবার একটু বড় করে করি, 10 নম্বর ধাপটা কি, 10 নম্বর ধাপে আমাদের তৈরি হয় কি, পাইরুভেট। সেটা কতগুলো তৈরি হয়, 2 অণু। এবং এই 2 অণু তৈরি হওয়ার জন্য আমাদের যে ফসফেট গ্রুপটা সেটা আবার ট্রান্সফার হয়ে যায় কোথায়, ADP-তে, এবং কিসে পরিণত হয়, 2 অণু ATP-তে পরিণত হয়, 2 অণু ATP। এই প্রক্রিয়া যে উৎসেচক সাহায্য করে তার নাম হচ্ছে কি, পাইরুভেট কাইনেস। এবং এই উৎসেচকের সাহায্যের জন্য Mg2+, Mn2+ আয়নের প্রয়োজন, কোফ্যাক্টর। পাইরুভেটের স্ট্রাকচারটা কেমন আসো দেখিনি, সি, এবার এখান থেকে ফসফেটটা বের হয়ে গেল, ডবল বন্ড ও বন্ড সি, ডবল বন্ড ও বন্ড ও মাইনাস বন্ড CH3। এই হচ্ছে তোমাদের গ্লাইকোলাইসিসের ধাপ, টোটাল 10টি ধাপ। 10 নম্বর ধাপ দেখো, ইউনিডিরেকশনাল। স্ট্রাকচার তোমাদের মনে রাখতে হবে না, আমি তোমাদের বোঝানোর জন্য আঁকলাম স্ট্রাকচারগুলো, কিভাবে কোথায় কি হয়, তাহলে কি ক্লিয়ার মাইন্ডের মধ্যে থাকে যে কোনটা জায়গায় কি হয়। এবার আমরা কি পেলাম গ্লাইকোলাইসিসে, টোটাল এই স্টেজে আমরা এখানে একটা ATP খরচা করলাম, এখানে আরেকটা ATP খরচা করলাম, তাহলে আমরা 2 অণু ATP খরচ করলাম এবং কত অণু ATP পেলাম, এখানে 2 অণু ATP, এখানে 2 অণু ATP, 4 অণু ATP আমরা পেলাম। লাভ কত হলো, 4 - 2 মানে 2 অণু ATP আমরা লাভ হলো। তার সাথে সাথে আমরা কি পেলাম, 2 অণু NADH, 2 অণু NADH, এটা লাভ হলো। এবার বর্তমানে আমরা তোমাদের বইয়ে একটা জিনিস দেখেছি, যেটা ভুল লেখা আছে, 1 অণু NADH থেকে আমরা সাধারণত 2.5 মলিকুল ATP ধরা হয়। এটাকে তোমাদের বইয়ে অনেক সময় দেখেছি 3 অণু ATP ধরা হয়, যেটা বর্তমানে ইনকারেক্ট। এখনকার দিনে আমরা 2.5 অণু ATP ধরি। তাহলে এখান থেকে দুটো NADH থেকে আমরা কয়টা ATP পাবো, 2.5 + 2.5 = 5 অণু ATP। তো 5 + 2 কত অণু ATP পেলাম গ্লাইকোলাইসিস থেকে, যদি পরীক্ষায় আসে সামগ্রিকভাবে বা 1 অণু গ্লুকোজের ভেঙে আমরা সামগ্রিক কথাটা উল্লেখ করা থাকে বা সম্পূর্ণ কথাটা উল্লেখ করা থাকে, তাহলে লিখবে 7 অণু ATP। কিন্তু তোমাদের বইয়ের হিসেবে এটা কত ধরে বললাম, 3 ধরে, এটা কত ধরে 3, তাহলে কত হলো 6, 6 × 2 = 8। তো
তো বর্তমান কারেন্ট সিচুয়েশন অনুযায়ী এটা আমরা 7 ধরবো, কিন্তু অনেক বইয়ে সেটা ভুল লিখে 8 থাকে, কারণ এখানে ওটা 6 ধরে। NADH কে ওরা 3 করে ধরে, মানে 1 অণু NADH ইকুয়াল টু 3 অণু ATP। তো তোমরা বর্তমান নিটের পরীক্ষা যদি দিতে যাও সেটাকে তোমাকে 2.5 অণুই ধরতে হবে, 3 ধরলে কিন্তু হবে না, তাহলে সামগ্রিকভাবে আমরা 7 অণু ATP পাই। এরপরে ভিডিওতে আমরা পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্স সম্বন্ধে জানবো, এবং তারপরে ভিডিওতে ক্রেবস সাইকেল, এবং তারপরে ভিডিওতে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সম্বন্ধে জানবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।